প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো রাজনীতি চর্চা এবং রাষ্ট্রচিন্তা এসব নিয়ে আমি কিছু কথা বলে থাকি। তাই আজকে আপনাদের সাথে একটু বিপর্যস্ত আওয়ামী লীগের নেতৃত্ব এবং আওয়ামী লীগের রাজনীতিটা এবং তাদের তৃণমূলের প্রকৃত সৎ শিক্ষিত সাহসী কর্মীদের চিন্তা ভাবনা নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। তো আশা করি ভিডিওটি খুব বড় হবে না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। অতি জরুরি মনে করছি, তাই এসেছি। সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, নিঃসন্দেহে এটা সকলে স্বীকার করে। যে আওয়ামী লীগের কট্টর বিরোধী তারাও বলে যে আওয়ামী লীগ একটি বৃহৎ দল এবং তাদের একটা সমর্থক আছে, ঐতিহাসিক রাজনৈতিক দল, তাদের অর্জন আছে, সমালোচনা আছে, আলোচনা আছে। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে তাদের একটা ব্যাপক ভূমিকা আছে এবং রাজনীতিতে বিপর্যয় এবং একটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রশ্নটা হলো যে সম্মানজনক বিপর্যয়, অসম্মানজনক বিপর্যয়, সেইটা। তো এই বছরের যে বিপর্যয়টা ছিল 5ই আগস্টের, সেই বিপর্যয়টা অনেকটা অসম্মানজনক। সেই অসম্মানজনক বিপর্যয়ের পর তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিটা এবং তাদের রাজনৈতিক ইতিহাসটা পরিবর্তন, সংস্কার বা পরিস্থিতিটা কেমন হওয়া উচিত, আর যদি সম্মানজনক বিপর্যয় হয় তখন কি হওয়া উচিত, এটা আলোচনার দাবি রাখে না। আর বাংলাদেশের রাজনীতি করবেন যে কোনো রাজনৈতিক দল নিয়ে, আমি একজন রাজনৈতিক নাগরিক হিসেবে আমি সেই দলের সম্পর্কে কথা বলার যোগ্যতা রাখি, অধিকার রাখি। যে কোনো রাজনৈতিক দল, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের রাজনীতি করেন, অতএব আমি সেটা নিয়ে 2-4 কথা বলার অধিকার রাখি। সেই অধিকারের জায়গা থেকে বলছি যে একটা অসম্মানজনক বিপর্যয়ের পরও আজকে 9 মাস হতে চলছে, কিন্তু সেই দলটির পক্ষ থেকে তার অবস্থান, তার রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। আপনাকে ভাবতে হবে। আমি বিশেষ করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি যে 9 মাস হয়ে গেল একটি বিশাল বড় রাজনৈতিক দলের বিপর্যয়ের পর সেই দলের পক্ষ থেকে নির্দেশনামূলক বা অবস্থান ব্যাখ্যা করে সুস্পষ্ট কোনো বক্তব্য আজ পর্যন্ত আসেনি, আমার চোখে পড়েনি। সেখানে বরং দেখা গেছে যেখানে নেত্রী বলছেন, যেখানে নেত্রী অর্থাৎ সভানেত্রী, তিনি বলছেন যে আমি সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী। ভালো কথা, কিন্তু সেই নেত্রীর, সেই ক্যাবিনেটের, সেই প্রধানমন্ত্রীর, সেই ক্যাবিনেটের তথ্য প্রতিমন্ত্রী বলছেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। কিংবা একজন মন্ত্রী, বিশেষ করে ক্যাবিনেট মিনিস্টার আব্দুর রহমান, তিনি বলেছেন যে লন্ডন থেকে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে প্রধানমন্ত্রী যদি এখনও সাংবিধানিক অনুযায়ী প্রধানমন্ত্রী থাকেন, সেই দলের বা সেই ক্যাবিনেটের মন্ত্রীরা কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়? তাই নানামুখী বক্তব্য আসছে। নেত্রী বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অবস্থান ব্যাখ্যা করা হয় নাই দলের, কিংবা দিক নির্দেশনামূলক কোনো ব্যাখ্যা হচ্ছে না। সব ইতস্ত বিক্ষিপ্ত কথাবার্তা আসছে, যার যার ব্যক্তিগত বক্তব্যকে দলের বক্তব্য বা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, বিভিন্ন জেলায় আমি শুনেছি যে বিভিন্ন জেলায় নেতাদের সাথে বা কর্মীদের সাথে আওয়ামী লীগের সভানেত্রী বা নেত্রী কথা বলছেন অডিও কলে। এই অডিও কলটা একটা আইআরটি এবং অ্যাডমিনের মাধ্যমে টেলিগ্রাফ অডিও কলটায় বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে তিনি মত বিনিময় করে থাকেন বা কুশলাদি জেনে নেন। তো এটা গত মাসে কক্সবাজারের জেলায় হয়েছে। সেখানে
অনেক আপত্তি এসেছে, এবং সেই যে ক্যারেক্টার, চারিত্রিক বৈশিষ্ট্য আওয়ামী লীগের, যেটা একটা নেগেটিভ দিক, যে সেই জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন, সেই তারাই কথা বলেছে, এবং সেখানে ত্যাগী, নির্যাতিত এবং রিয়াল আওয়ামী লীগ যারা ধারণ করে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। কক্সবাজারের থেকে আমাকে জানিয়েছেন এক সাবেক ছাত্রলীগ নেতা, সাংবাদিক শহীদুল্লাহ। তো সে এরকম সব জেলায় হয়েছে, কিন্তু আজকে যে একটা ঘটনা ঘটে গেল পিরোজপুর জেলায়, এখানে আমি জানি না, সবাই সমস্ত যোগাযোগ নাই। তো পিরোজপুর জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। সেইখানে অ্যাডমিন যারা ছিলেন তারা কেউ, অনেকে দেশে থাকেন না, সৌদি আরব থেকে অ্যাডমিন হয়েছেন, এবং যাদেরকে গ্রুপে নেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের কেউ না, দলীয়ভাবেও না, মানে একদম যারা দুই একজন ওখানে দলীয়ভাবে ছিলেন তারাই বলেছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তারা একমত। অনেকের সেই বক্তব্য যেটা মানে এক হয়েছে, আমি শুধু সেটা উল্লেখ করছি, দ্বিমত যেটা হয়েছে সেটা আমি উল্লেখ করছি না। তো সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও গ্রুপিং, অর্থাৎ অনলাইন গ্রুপ, অডিও কলেও গ্রুপিং হচ্ছে, এবং সেখানেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ সেই একজন ব্যক্তি আর্থিক সুবিধা দিয়ে, সেই যিনি এটা কন্ট্রাক্ট করেন তাকে আর্থিক সুবিধা দিয়ে তার পছন্দ মতো লোকদেরকে যাচাই করার জন্য সেখানে একটা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আসছে। কারণ এই লোকগুলি একটা চিহ্নিত, অতএব কারণ একজন তো আর একজনকে চিনে, একই উপজেলার এই লোকগুলি কিভাবে আসলো, এই উপজেলার এই লোকগুলি কিভাবে আসলো, তাতে মোটামুটি এটা এখানে আর্থিক একটা, এবং সেখানে বক্তা ভাড়া করা হয়েছে অর্থের বিনিময়ে, অর্থাৎ একজন নেতার পক্ষে সাফাই গাওয়ার জন্য, তার প্রশংসা করার জন্য নেত্রীর সামনে তাকে আর্থিকভাবে সবাইকে সুযোগ দিয়ে একটা বিশেষ গ্রুপ দ্বারা পরিবেষ্টিত করা হয়েছে। তো যেহেতু একই বক্তব্য তোতা পাখির মতো, এবং একটা মানে একটা প্ল্যান করা, একটা পরিকল্পিত, এটা নেত্রী এক পর্যায়ে নাকি বুঝতে পেরেছেন যে এখানে একটা রহস্য। তখন তিনি অ্যাডমিন এবং এআরটি এবং যারা এটা কন্ট্রাক্ট করেছেন তাদেরকে ভর্ৎসনা করেছেন। শহীদুল ইসলাম রিপন ইজ ওয়াচিং। শহীদুল ইসলাম রিপন কিন্তু সেই গ্রুপে আজকে ছিল, অনলাইন গ্রুপে, ভিডিও অডিও কলে। তো আরও অনেকে ছিল, পিরোজপুরের লিটন শিকদার, তারপর কাউখালীতে যে অ্যাডমিন ছিল, মজার ব্যাপার, কাউখালীতে যে অ্যাডমিন ছিল তিনি নাকি বাংলাদেশে থাকেন না, তিনি থাকেন সৌদি আরব। সৌদি আরবে বসে পিরোজপুর জেলার কাউখালী সে অ্যাডমিন। পিরোজপুরে যে অ্যাডমিন ছিল সে কোনো আওয়ামী লীগের কোনো দলীয় পদ পদবিতে নাই, বা এরকমভাবে মানে ইতস্ত বিক্ষিপ্ত একজন ব্যক্তির চয়েজে আর্থিক সুবিধার বিনিময়ে এখানেও। তাহলে কি আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তার সংগঠনটাকে কি শেষ পর্যন্ত পথে বসিয়ে দেবে? যাক, শেষ পর্যন্ত নেত্রী বুঝতে পারছে যে এইখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং এখানে একটা গ্রুপিং হচ্ছে, এবং এখানে একটা মানে একটা আওয়ামী লীগের প্রকৃত কর্মীদের দেখা যাচ্ছে না, বা নেতাদের দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিচয়বিহীন কিছু বখাটে লোকদের উৎপাত, এবং একই কথা, অর্থাৎ সবাইকে লিখে দেওয়া হয়েছে যে এই কথা বলার জন্য, এবং আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য একটা গ্রুপ রাখা হয়েছে, আর একটা গ্রুপ রাখা হয়েছে সেই একটা লুটেরা শ্রেণী, যাদের কারণে আওয়ামী লীগ পিরোজপুর জেলায় ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে, তাদের পক্ষে বলার জন্য, প্রশংসা করার জন্য। অর্থাৎ টু গ্রুপস ডিভাইড করা হয়েছে। একের পর এক এই বক্তব্যগুলি দেখে নেত্রী বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তার পাশে যারা আছে, এই অ্যাডমিন বা এইটা কন্ট্রাক্ট যারা করেছেন ইন্ডিয়ায় বসে, তারা নেত্রীর পাশে, নেত্রীর কাছাকাছি, বা নেত্রীর সাথে তাদের যোগাযোগ আছে, তাহলে তারাও সেখানে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়ছে। তাহলে এটা কেন হয়? এটা কেন হয়? এর আগে গণভবনেও নেত্রীর কাছাকাছি যারা ছিলেন তারা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লেন, এই দলের নেত্রীর কাছাকাছি। এইটা কেন বারবার একই ঘটনা ঘটছে, এবং এই মুহূর্তে এই বিপর্যয়ের মধ্যে কেন এটা হবে? এটা একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, বিশেষ করে তাদের জন্য যারা আওয়ামী লীগটাকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, যারা আওয়ামী লীগের রাজনীতিটাকে বিশ্বাস করে, রাজনীতিটাকে টিকিয়ে রাখতে চায়, ব্যক্তিকে টিকিয়ে রাখতে চায় না, যারা আওয়ামী লীগের জন্য ত্যাগ করে,
যারা আওয়ামী লীগ থেকে বঞ্চিত বা নির্যাতিত হচ্ছে। সেই একজন নেতা এখানে, নির্যাতিত নেতাও এখানে কিন্তু সুযোগ পায় নাই আজকের এই অডিও কলে। এইটা কেন হলো? এইটা বুঝতে হবে। আওয়ামী লীগের দলের মধ্যে সংস্কারটা জরুরি। এটা এখন এমন নয় যে আওয়ামী লীগ যে কোনো সপ্তাহে বা যে কোনো মুহূর্তে সাইদুল ইসলাম ডালিম এসেছেন, বাবু শেখ এবং প্রশান্ত ইজ ওয়াচিং, ইদ্রিস বাহাদুর, এটা অনেকে এসেছেন। কারণ এটা পিরোজপুর জেলায় ওপেন না, যেহেতু অনলাইন অডিও কলের একটা মিটিং। অনেক নেতা আবার রাজনৈতিক ভয়ের কারণে সরকারের রোশানালে পড়বে কিংবা কাশ্মীরি পারভিন মনে হয় কাউখালী পড়ার কারণে তারা এড়িয়ে গিয়েছে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এখানে কন্ট্যাক্টই করা হয় নাই। এইরকমভাবে একটা পরিস্থিতির মধ্যে, যার জন্য সবাই জানে না, কিন্তু অনলাইনে যারা সম্পৃক্ত এবং এই গ্রুপে যারা ছিলেন তারা এই বিষয়টা জানেন, এবং তাদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কাউখালী, নাজিরপুর, স্বরূপকাঠি, সব ভান্ডারিয়া, বিশেষ করে ভান্ডারিয়ায় থেকে একটা উৎপাত লক্ষ্য করা গেছে। এখানে ভান্ডারিয়ার একটা উৎপাত শ্রেণী, আনন্দ, খালিদ হাসান, অজিত জিৎ ইজ ওয়াচিং। তো আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। সেটা হলো যে এই যে পরিস্থিতিটা যদি আওয়ামী লীগে এখনো অবস্থান করে, তাহলে এই আওয়ামী লীগ কিভাবে পথ চলবে এই পরিস্থিতির মধ্যে? আওয়ামী লীগের রাজনীতিটা এখন আর ওই জায়গায় নেই যে এক সপ্তাহ বা এক মাস বা 2-3 দিন 4-5-6 মাসের মধ্যে এই রাজনীতিটা সেই আগের একটা সুবিধাজনক জায়গায় চলে যাবে। অতএব সুবিধাবাদী রাজনীতি যারা করেন, রিয়াদ আহমেদ খুব ইন্টেলেকচুয়াল পার্সন, ফিরোজ আহমেদ খুব সচেতন নাগরিক, তা আওয়ামী লীগের যারা লুটেরা শ্রেণী বা আওয়ামী লীগের মধ্যে যারা সুবিধাবাদী শ্রেণী, তাদের এখন ইনেকটিভ না থাকলেও চলবে। অর্থাৎ সময় লাগবে, আপনারা অন্যত্র চেষ্টা করতে পারেন, এখানে না। এখানে এখন সুযোগ দেন ত্যাগীদের, যারা রক্ত দেবে, যারা দলটাকে জনসাধারণের উপযোগী গড়ে তুলবে, তাদেরকে সুযোগ দেন। আপনারা সুযোগ সন্ধানীরা এখন বুঝতে হবে যে আওয়ামী লীগ 3 মাস পর ফিরে আসবে বা 15 দিন পর ফিরে আসবে, আপনারা আবার সুযোগ সন্ধান করবেন, সেই পরিস্থিতিটা নাই। এটা আপনাদের রাজনৈতিক নির্বুদ্ধিতা। একটা অনলাইন অডিও গ্রুপে কথা বলার কলিংয়ে যদি সেখানেও আর্থিক বিষয়াদি জড়িয়ে পড়ে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কিন্তু একটা অশনি সংকেত। আর পিরোজপুর জেলা একটা রিচ আওয়ামী লীগ, রিচ পলিটিক্যাল অর্গানাইজেশন ফর আওয়ামী লীগের জন্য। তো সেইখানে যদি এই পরিস্থিতি বারবার চলতে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। এস এম নুরে আলম ভাই এও ছিল, এই নুরে আলম শাহিন সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান নাজিরপুর, এই গ্রুপে তিনিও ছিলেন, অনেকে ছিলেন। কিন্তু এখানে যদি এই পরিস্থিতিটা চলতে থাকে, একটা লুটেরা শ্রেণীর যাদের কারণে পিরোজপুর জেলা কলঙ্কিত হলো, সেই গ্রুপটা আবার অডিও কলের অনলাইন গ্রুপেও একটা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লো। অতএব বিষয়টি তবে থ্যাঙ্কস মানে নেত্রীকে, যে তিনি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরেছেন যে এখানে একটা সাজানো নাটক হচ্ছে এবং পাতানো একটা অনলাইন অডিও গ্রুপিং এর আয়োজন করা হয়েছে। তিনি সে বিষয়ে মানে রুষ্ট হয়েছেন এবং একটা নেগেটিভ মন্তব্য করেছেন কিছু। হ্যাঁ, এটা একটা। তবে এর আগেই হোমওয়ার্ক করা উচিত ছিল যে কারা আসতেছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, ব্যাকগ্রাউন্ড কি, এগুলি চেক করে তারপর এই কথা বলা উচিত। তা না হলে বঞ্চিতরা বঞ্চিত থেকে যাবে, নির্যাতিতরা নির্যাতিত থেকে যাবে, রাজনীতি বিনষ্ট হবে, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নাজেহাল হবে। এমনি পরিস্থিতি ভালো না। তার ভিতরে যদি দলের মধ্যে এখনো গ্রুপিং কোন্দল থাকে এবং লুটেরা শ্রেণীদেরকে, দুর্নীতিবাজ, অসৎ, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, ছাঁটাই করতে হবে। এই মুহূর্তে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, কারণ এ রাস্তা অনেক লম্বা, অনেক দূর পাড়ি দিতে হবে। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তাই কবি নজরুলের এই কবিতার মাধ্যমেই আজকে আমি আমার মতো শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।